তো এই অ্যাম্বুলেন্সেই বিদেশ থেকে লাশ এসেছে। লাশটি হচ্ছে আমাদের ৪৫,৮১০ জন সহকর্মী ভাই। আপনারা সকলেই তাকে চিনেন, রিন্টু। বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিকের দায়িত্বে আছে। তো সেই রিন্টু ভাইয়ের আপন ছোট ভাই বিদেশ ছিল, সেখানেই মারা গেছে বেশ কয়েকদিন আগেই। তার লাশটি আসলে বলতে গেলে অনেক কথাই আসবে, এত কথা বলবো না। তো বিদেশ মারা গেলে সেই লাশ নিয়ে কিন্তু অনেক ঝামেলা হয়। সেই লাশ দেশে আনা থেকে শুরু করে সেই লাশটা পরিবারের কাছে হস্তান্তর করতে যে কি ঝামেলাটা হয় সেটা একমাত্র ভুক্তভোগীরা ছাড়া অন্যরা কেউ বুঝতে পারে না। তো সেক্ষেত্রে এখানেও ঝামেলা হয়েছিল প্রচুর। তো সকল ঝামেলা ফেস করা হইল বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সিনিয়র সাধারণ সম্পাদক নাইম। তো নাইমকে দায়িত্ব দেওয়া হয়েছিল। নাইম সর্বক্ষণই সাথে ছিল। নাইম সাথে থেকে লাশ একেবারে মানে গতকাল থেকে লাশ আসছে। তো আজকে এখানে টাকা পয়সারও বিষয় আছে, যে বিদেশে মারা গেলে একটা টাকা পায়। সেই টাকা প্রথমে আমার কাছে ফোন আসে যে টাকা দেবে না। যে কেন টাকা দেবে না, টাকা কেন দেবে না, তো বিভিন্ন কাহিনী আছে। তো যাই হোক, সেই টাকা পরে দিতে বাধ্য হয়েছে। নাইমকে পাঠানো হয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। গতকাল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে গিয়ে নাম নাই বলি বিভিন্ন আপার লেভেলের সহযোগিতায় সমস্ত কিছু কমপ্লিট হয়। আজকেও এখানে ঝামেলা হয়েছে। এখানে পরিবারের ওয়াইফ ছাড়া লাশ তারা চেক দেবে না, লাশ দেবে না, সেটা নিয়েও ঝামেলা হয়। তো যাই হোক, সেগুলো ওভারটেক করতে আমরা পেরেছি। লাশ অবশেষে হস্তান্তর করেছে। এখানে যে ওসি তিনি নিজে এসেছিলেন, ওসি স্যার নিজে এসে তারপরে নিজে লাশ হস্তান্তর করেছে। তো আসলেই মর্মান্তিক ঘটনার সময় লাইভ বেশি কিছু বলার মতো মন মানসিকতা নেই। আমাদেরই একটা ভাই, সেই ভাইটি তারা দুই ভাই থেকে একটা ভাই পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য বিদায় নিলেন। এখন সান্ত্বনা দেওয়ার ভাষা নাই, শুধু ভাইকে এইটুকুই বললাম যে আমি নিজেও হয়তো বা মৃত্যু পথযাত্রী, জানি না কখন মারা যাব। কারণ আমি নিজেও হার্টের সমস্যা, হার্টের রোগী। এইটুকু রাস্তা হাঁটতে গিয়েই আপনার যেই গ্যাস দিতে হয়, যারা এই হার্টের রোগী তারা বুঝবেন যে ব্যথা উঠলে গ্যাস দিতে হয়। এইটুকু রাস্তা হাইটে আসতেই আমাকে গ্যাস দিতে হয়েছে। তো যাই হোক, সবচেয়ে বড় কথা যেটা, গ্যাস দিয়ে আর যাই করি, যতক্ষণই বেঁচে আছে, আল্লাহ আমাকে যতক্ষণ বাঁচিয়ে রাখছে, ততক্ষণ আমার ৪৫,৮১০ জন গ্রাম পুলিশ ভাই ও বোনেরা যে যখন যেখানে যেভাবেই বিপদে পড়বেন, কোনো সমস্যায় পড়বেন, আমাকে আল্লাহর পরেই আমাকে একটু আপনারা নক দেবেন। সর্বশক্তিমান আল্লাহর পরেই আমাকে একটু স্মরণ করবেন। স্মরণ করলে আমি সেইখানে আল্লাহর রহমতে আমার সবটুকু দিয়ে চেষ্টা করব সেখানে গিয়ে যত দূর আমার দ্বারা সম্ভব আমি বিপদ থেকে উদ্ধারের জন্য চেষ্টা করব। এটা আপনার ৪৫,০০০ গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলা। আরেকটা কথা বলি, ময়মনসিংহ মুক্তাগাছা একজন গ্রাম পুলিশের উপর সন্ত্রাসী আক্রমণ হয়েছে। মাদক সেবীদের তিনি মাদক সেবন করতে নিষেধ করাতে সন্ত্রাসীরা, সেই মাদক সেবীরা সেই ভাইটির উপর আক্রমণ করেছে। আসলে আমার থেকে অনেকটাই দূরে
ময়মনসিংহ। যদি কাছে হতো, আবার আমি শারীরিকভাবেও অসুস্থ, অর্থনৈতিকভাবেও দুর্বল, সব দিক মিলিয়েই আমি সেখানে যেতে পারলাম না। সম্ভব হলে আমি সেখানে চলে যেতাম এবং সেই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে সাথে সাথে গ্রেপ্তার করতে হবে। আর আজকের লাইভে আরেকটা জিনিস আপনাদেরকে অবগত করে বলে দিচ্ছি, আমি একটা ইউনিয়ন পরিষদে 9 জন মহল্লাদার বা গ্রাম পুলিশ সদস্য আছেন, একজন দফাদার আছেন। যদি কোনো গ্রাম পুলিশ সদস্যদের উপর সেটা এলাকার ধরেন যারা রাজনৈতিক নেতৃত্ববৃন্দ তারা হইতে পারে সন্ত্রাসী, মাদকসেবী, জোয়ারু, যে মন চায় সেই হোক, যদি কোনো গ্রাম পুলিশের উপর অন্যায়ভাবে আক্রমণ করে, বাকি 9 জন একত্র হয়ে তার উপর লাঠি দিছে, আপনাদের কিন্তু বাল ফালানোর জন্য না, লাঠিটা দিছে ব্যবহার করার জন্য, সেই লাঠিটা ব্যবহার করবেন, লাঠিটা ভেঙে ফেলবেন, বাংলা ভাষায় লাঠিটা ভেঙে ফেলবেন। কোনো ভালো মানুষের উপর না, খারাপ মানুষের উপর। যদি কোনো গ্রাম পুলিশের উপর নির্যাতন করে, অত্যাচার করে, মাদক সেবক, মাদক কারবারি, জোয়ারু, এই ধরনের মানুষ, গেরুর নিচের থেকে পায়ের তলা পর্যন্ত এই লাঠিটা আপনারা ব্যবহার করবেন। বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি আপনাদের সাথে থাকবে। সকল বিপদ আপদ, সকল সমস্যায় বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির শরণাপন্ন আপনারা হবেন ইনশাল্লাহ। আপনাদের সাথে কেউ অন্যায় করতে পারবে না, কেউ না, সে যে কেউ হোক, যদি অন্যায় করে সেই অন্যায়ের প্রতিবাদ, অন্যায়ের বিচার, অন্যায়কারীকে রুখে দেওয়ার জন্য বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি তার সমস্ত শক্তি নিয়ে দাঁড়াবে আপনার পাশে, আপনার সাথে। এটা হলো বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির নির্দেশনা বলতে পারেন, প্রতিজ্ঞা বলতে পারেন। ওই মাঠে একটু যাই 1 মিনিট, তারপরে চলে যাই। এটা নির্দেশনাও বলতে পারেন, প্রতিজ্ঞাও বলতে পারেন। খুব তাড়াতাড়ি বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির অফিস রুম নেওয়া হবে, কারণ অফিস না থাকলে, তার ঠিকানা না থাকলে, আমি ব্যাক ক্যামেরা দিয়ে এবার দেখাবো আপনাদেরকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আপনারা দেখতে পাচ্ছেন যে হযরত শাহজালাল লেখাটা হয়তো বা কালারিং, যেই কারণে ক্লিয়ার আপনারা বুঝতে পারবেন না। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা টার্মিনাল 2। এখন এই মুহূর্তে এর সামনে আছি, হাঁটোর দিকে যাই। আমার সাথে আছে সুমন। যেখানেই অন্যায়, যেখানেই অপরাধ, যেখানেই গ্রাম পুলিশের কল্যাণে প্রয়োজন, সেখানে আমি একা আসি না, আমার সাথে কিন্তু সবসময় সুমন থাকে। যদিও সুমন ক্যামেরার মধ্যে আসে না, ছবির মধ্যে আসে না, কিন্তু প্রত্যেকটা জায়গাতে কিন্তু সুমন আমার সাথে থাকে। তো আমি সুমনকে একজন ভাই হিসেবে পেয়েছি। তো এমন যদি সারা বাংলাদেশে 45,000-এর মধ্যে 500 ভাই পাইতাম, 1000 ভাই পাইতাম, তাহলে গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করাটা খুব একটা কঠিন কাজ হয়ে দাঁড়াইতো না, একেবারেই সহজ কাজ হয়ে দাঁড়াইতো। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে আমি অল্প কিছু কথা বলবো এবং এখান থেকে চলে যাব, কারণ রিন্টু তাদেরকে বিদায় দিলাম, কারণ লাশটা আজকে 3-4 দিন আগে মৃত্যুবরণ করছে। দাফন কার্য সম্পন্ন করতে হবে, রাত 2টা-3টা বাজবে পৌঁছাইতে। নাইমকে সাথে পাঠিয়ে দিলাম, নাইম সাথে থাকবে, যেহেতু এই রিন্টু ভাই একা, তার স্বাভাবিক মন খারাপ থেকে শুরু করে সে দুর্বল হয়ে পড়বে, যে কারণে আমিও যাওয়ার কথা ছিল, কিন্তু আমি গেলাম না, আমার কাজ আছে ঢাকাতে। আগামীকালকেও আপনাদের 45,810 জন গ্রাম পুলিশ সদস্যদের জন্য ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে আগামীকালকে।
আগামীকাল যদি ঢাকা না যাই, রবিবার দিন অবশ্যই রবিবার দিন ঢাকা যেতেই হবে। কারণ আপনারা সকলেই জানেন, এর ভিতরে কথাগুলো বলা উচিত না, তারপর হালকার উপর বলি। আপনারা জানেন যে এই অর্থ বাজেটে যদি গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন না ঘটে, তাহলে গ্রাম পুলিশ সদস্যরা খুব বিপদে পড়বেন। কারণ পে স্কেল ঘোষণা হয়ে গেছে, সরকারি চাকরিজীবী যারা, তারা কিন্তু পে স্কেল অনুযায়ী বেতন যদি পায়, তাহলে তারা বেতন 40-এর কাছাকাছি পাবে। একজন পিয়ন 40,000 টাকা বেতন পাবে, আর গ্রাম পুলিশ 7,500 টাকা বেতন নিয়ে মহা বিপদে পড়বেন। তো সেই ক্ষেত্রে সেই বেতনটা যাতে সময় উপযোগী বেতন হয়, জাতীয় বেতন স্কেলের আওতায় আনা হয়, তার জন্যই আমার দৌড়ঝাঁপ অব্যাহত রেখেছি, রাখবো। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সেটা পারি, মৃত্যুর আগে যেন সেই কাজটা করে যেতে পারি। আর ইনশাল্লাহ অবশ্যই সার্থক হব, সাকসেস হব। আমি কর্মচারী ইউনিয়ন সহ যারা আছে তাদেরকে বলবো যে ভাই, এই যে দেখেন, বিদেশ গিয়েছিল কিন্তু এক বুক আশা নিয়ে যে সেখানে অর্থ কামাবে, বাড়ির মুখে হাসি ফোটাবে, মানুষের মুখে হাসি ফোটাবে, আবার বাড়ি ফিরে আসবে। কিন্তু আসলে মৃত্যু সেটা কখনকার হবে কেউ আমরা জানি না, যখন তখন মৃত্যু হইতে পারে। তো আমরা নিজেদের চিন্তা না করে আমরা মানুষের কল্যাণের চিন্তা করি, এইটাই আমার মনে হয় ভালো। 45,000 গ্রাম পুলিশের একাধিক সংগঠন আছে, আমি প্রত্যেক সংগঠনকে পায়ে ধরে অনুরোধ করব, আপনার সংগঠন আপনার জায়গায় থাক, কিন্তু 45,000 ভাগ্য পরিবর্তনের কাজে কেউ কারো কাজে কোনো বাধা দিবেন না। গতকাল কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির মহাসচিব দেলোয়ার হোসেন সাহেব, তিনি প্রায় 2-3 দিন চেষ্টার পরে মানবাধিকার কমিশনের কাছে ঘোরাঘুরি করছে, 2-3 দিন আমার সাথে বসবে, কিন্তু আমার বসার কোনো ইচ্ছা ছিল না। পরবর্তীতে মানবাধিকার কমিশন একরকম আমাকে অনুরোধ করে, এখন দেখি মানবাধিকার কমিশন ছোট হয়ে যায়, যে মানবাধিকারের কাছে দেলোয়ার ঘুরতেছে, আমি যদি না বসি তাহলে একটা মানবাধিকারকে ছোট করা হয়। আমি মানবাধিকার কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে অবশেষে তার সাথে বসতে বাধ্য হই। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, সে সেইখানে কথাবার্তা বলে, আমি বারবার বলেছিলাম, আমি মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে বলেছিলাম, আমি মইনুর রশিদ চৌধুরী, যিনি এই দায়িত্বে আছে, আপনার অল ওভার বাংলাদেশের মহাপরিচালকের দায়িত্বে আছে, আমি তাকেও বলেছিলাম যে ভাই, বসতে পারি আমি, কিন্তু একটা কোরআন শরীফ নিয়ে বসতে হবে এবং লাইভে থাকতে হবে, যা কথা হবে সব লাইভে হবে। কিন্তু তখন তারা আমার কথা বুঝতে পারেনি, আমার কথাগুলো তারা বুঝতে পারেনি। কেউ বললো যে কোরআন শরীফ লাগবে না, লাল মিয়া কোরআন শরীফ লাগবে না, লাইভও লাগবে না, হলো না লাইভ, হলো না কোরআন শরীফ। কথা হইল, কথা শেষে তারা সেখানে খাওয়া দাওয়া হইলো, বিদায় হইল, ছবি তোলা হইল। এখন সেখান থেকে বেরিয়ে গিয়ে কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির মহাসচিব সাহেব দেলোয়ার সাহেব, তিনি লাইভে এসে বললেন যে তাকে নাকি জোর করা হয়েছে, তাকে নাকি জোর করে ছবি তোলা হয়েছে এবং ফেসবুক মিডিয়াতে সেগুলো ছাড়া হয়েছে। আমি ধিক্কার জানাই এই মানুষটার, আমার আসলে থুতু ফালাইতে ইচ্ছা করতেছে যে এই মানুষটা আসলে মানুষের কাতারি পড়ে না। এই ধরনের মানুষ যতক্ষণ পর্যন্ত গ্রাম পুলিশের নেতৃত্ব দেবে, ততক্ষণ পর্যন্ত গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন হবে না। লজ্জাজনক একটা ব্যাপার। এ তো মানুষই না, অমানুষ বললেও ভুল হবে, অমানুষকে অপমান করা হবে। তাকে কেউ জোর করা হয়নি, সে ইচ্ছাকৃতভাবেই এসেছে এবং আমার আগে এসেছে। আমি গিয়ে তাকে বসা পেয়েছি, আমার জন্য 3 ঘন্টা অপেক্ষা করেছে গতকালকে, আর তার আগের দিন আমার জন্য সারাদিন অপেক্ষা করেছে, কিন্তু আমি যাইনি। কিন্তু সেই মানুষটা আসলে কোরআন শরীফ কীভাবে ধরবে? কোরআন শরীফ ধরার মতো তার তো কোরআন শরীফ ধরতে গেলে হাত প্যারালাইসিস হয়ে যাবে, কারণ এই তো সমস্তটাই মিথ্যাবাদী, মিথ্যুক। এই মানুষটা কিভাবে বললো যে তাকে জোর করে করা হয়েছে? তাকে অবশেষে বলা হয়েছিল যে আপনি একলা কোনো সিদ্ধান্ত হয়তো বা দিতে পারবেন না, এক কাজ করেন, আপনি আপনার যে সংগঠন আছে আপনি তাদের সাথে বসেন, তাদের সাথে বসে তাদের সাথে সিদ্ধান্ত নেন, একত্রে সিদ্ধান্ত নেন কি করবেন, একত্রে সিদ্ধান্ত নিয়ে তারপরে জানান। এই মর্মেই কিন্তু তাকে বিদায় দেওয়া হয়েছে। যাওয়ার সময় সে আমাকে আমরা 3 জন ছিলাম, আমি, সুমন আর সে, তার টাকা দিয়ে তিনি কিন্তু 3টা স্পিরিট কিনে খাওয়াইছে আমাদের। যদি তারা ধরে বানতাম, তারা আটকাইতাম, তাহলে তো সে সেখান থেকে যাইতে পারতো না, যাইতে পারতো।
তো এই যে একটা মিথ্যুক, আসলে মসজিদের টাকা যে মাইরা খায় সে মিথ্যাবাদী হয়, সে কখনো ভালো হয় না, সে মিথ্যাবাদী হয়। তো যাই হোক, এগুলো ভাই আপনাদের ব্যাপার, আপনারা কার সাথে থাকবেন কার সাথে থাকবেন না। আপনারা কি ওই মসজিদের টাকা আত্মসাৎ করা মেরে খাওয়া লোক এই আল্লামার সাথেই আপনারা থাকবেন নাকি লালের সাথে থাকবেন, সেটা আপনাদের ব্যাপার। আমি হয়তো আপনাদের বিদায় নেব, বিদায় নিলে তখন বুঝবেন না, এর আগে বুঝবেন না। দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বুঝে না, আর বাপ থাকতে কেউ বাপের মর্ম বুঝে না। নিজে মুখে স্বীকার করছে সে এই মানবাধিকার কমিশনের, আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের যারা দায়িত্ব আছে তাদের কাছে নিজের মুখে স্বীকার করছে যে তারা গ্রাম পুলিশের কল্যাণের জন্য কোনো কাজই পর্যন্ত করে নাই। তারা যতটা কাজ করছে লাল মিয়ার শুধু ঠেকানোর জন্য। এটা দেলোয়ার নিজের মুখে স্বীকার করছে যে লাল মিয়াকে ঠেকানোর জন্য এমন কোনো কাজ নাই যে কর্মচারী ইউনিয়ন তারা করে নাই। এনএসএফআই, ডিজিএফআই, গোয়েন্দা, ডিবি, পুলিশ, ওসি সব জায়গায় তারা গেছে। আইজিপি, কিভাবে লাল মিয়াকে ঠেকানো যায়। লাল মিয়া যদি জিতে যায় তাহলে তো কর্মচারী ইউনিয়ন বিলীন হয়ে যাবে। এটা নিজে মুখে দেলোয়ার স্বীকার করছে। সে যদি তার মার বুকের দুধ খেয়ে থাকে, কোরআন শরীফ হাতে নিয়ে সে বলুক যে কথাগুলো লাল মিয়া মিথ্যা কথা বলছে। আর এইটার সাক্ষী মানবাধিকার কমিশন। তারা পরবর্তী পদক্ষেপ কি নেবে, কারণ এখন এই মানবাধিকার কমিশনের উপর কিন্তু এখন মিথ্যা ক্লেম আনা হচ্ছে। সাধারণ গ্রাম পুলিশ চৌকিদার নামক এই কর্মচারী ইউনিয়নের কিছু লোক এই আন্তর্জাতিক মানবাধিকার কমিশনকে মিথ্যা প্রমাণ করছে এবং তাদের দিকে আঙুল তুলছে। এখন আমার কোনো বিষয় না, এখন বিষয়টা হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন তারা এই কর্মচারী ইউনিয়নের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে, এটা তাদের বিষয়। আর আপনাদের সাপোর্ট দরকার, যে আপনারা কি চান। আপনারা কি চান যে এই যে কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি যারা গ্রাম পুলিশের শুধু ক্ষতিই করে যাচ্ছে, কোনো বিন্দু পরিমাণে লাভ করে নাই, তাদের বিচার হোক এবং আন্তর্জাতিক আদালত পর্যন্ত যাক? এটা কি আপনারা চান কিনা? যদি আপনারা চান অবশ্যই তাহলে মানবাধিকার কমিশনের সাথে থাকবেন, আমি লাল মিয়ার সাথে থাকবেন। ইনশাল্লাহ আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করব আপনাদের অবহেলিত জীবন থেকে মুক্তি দেওয়ার জন্য। সরকারের সাথে যেভাবে বসতেই হবে সরকারের। এটা চ্যালেঞ্জ, সরকারের বসতেই হবে। জাতীয় বেতন স্কেল এটা সরকারকে দিতেই হবে, গ্রাম পুলিশকে 100% চ্যালেঞ্জ করে বলতেছি। যতক্ষণ দেবে না ততক্ষণ পর্যন্ত সরকারের সাথে ফাইট চলবেই ফাইট। তার জন্য যা হয় হবে। যদি মনে করেন যে লাল মিয়ার কথা ঠিক আছে, লাল মিয়ার সাথে আমরা আছি, তাহলে অবশ্যই লাল মিয়ার সাথে আপনারা সকলেই যোগ দেবেন। আর একটা অফিস নেব খুব দ্রুত, কারণ যার ঘর নাই, যার বাড়ি নাই, তাকে বাস্তুহারা বলা হয়। 45,000 মানুষ, তাদের কিন্তু এই কেন্দ্রীয় কমিটি নাই। কেন্দ্রীয় কমিটি খালি নামে আছে, অফিস ঠিকানা নাই। কেমন হলো এটা? 45,000 মানুষ 1 টাকা করে দিলে 45,000 টাকা আসে। তার থাকবে না কেন্দ্রীয় কমিটি, তার থাকবে না ঢাকায় ঠিকানা। একজন গ্রাম পুলিশ সদস্য বিপদে পড়লে বা একটা থানার সমস্যা হইলে, একটা জেলার সমস্যা হইলে তারা কোথায় আসবে, কার কাছে আসবে? তাদের সমস্যাগুলো সমাধান করার জন্য তারা কার কাছে আসবে? ঢাকায় একটা ঠিকানা যখন থাকবে, একটা থানায় বেতন হয় না ঠিক মতো, বা একটা গ্রাম পুলিশের সমস্যা হয়েছে, যখন ঠিকানা থাকবে তখন ওই গ্রাম পুলিশ সদস্য বা ওই থানার সভাপতি বা ওই থানার থেকে 5 জন গ্রাম পুলিশ সদস্য বা ওই জেলার সমস্যার জন্য 5 জন 7 জন গ্রাম পুলিশ সদস্য তারা ঢাকায় চলে আসবে। একটা ঠিকানা থাকবে, সেই ঠিকানায় আসবে, আইসা তারা লিখিত অভিযোগ দেবে। সেই অভিযোগ নিয়ে কেন্দ্রীয় কমিটির যারা নেতৃত্ব দেয় তারা মন্ত্রণালয়ে কথা বলবে, মন্ত্রণালয়ে প্রয়োজনে মন্ত্রীর সাথে কথা বলবে, প্রয়োজনে এই সচিবের সাথে কথা বলবে, প্রয়োজনে ওই জেলার ডিসির সাথে, ইউনোর সাথে কথা বলবে। এইটাই তো সংগঠনের নিয়ম, নাকি বলেন আপনারা একটু বলবেন, আপনারা একটু কমেন্টে জানাবেন, লাইভটা বেশি শেয়ার করবেন। এইটাই তো একটা কমিটির নিয়ম, একটা ইউনিয়নের নিয়ম, একটা সংগঠনের নিয়ম। কিন্তু গ্রাম পুলিশ সংগঠনের ভিতরে আজও পর্যন্ত আপনারা তা দেখেন নাই। কোনো জেলায় গ্রাম পুলিশের কোনো সমস্যা হইলে এই সংগঠনের কোনো দায়িত্ব সেখানে আছে, এইটা আজও পর্যন্ত আপনারা দেখেন নাই। টুকটাক যা এই প্রতিবাদ, সেটা আমি ফেসবুকের মাধ্যমে করি, কারণ যেহেতু কেন্দ্রীয় কোনো অফিস নাই। কেন্দ্রীয় অফিস যদি থাকতো তাহলে দেখা গেছে সেইখানে সাংবাদিক ব্রিফ আমি দিতে পারতাম। কেন্দ্রীয় অফিস থাকলে আমি আমার সেই কেন্দ্রীয় অফিসে সাংবাদিকদের ইনভাইট করতে পারতাম এবং সেইখানে আমি ব্রিফ দিতে পারতাম সাংবাদিকদের মাধ্যমে। যেহেতু কেন্দ্রীয় অফিস নাই, সেই কারণে সম্ভব হয় না। তো যদি আপনারা বাঁচতে চান, মাসে 5টা টাকা দিবেন, 10টা টাকা দিবেন, মাসে কি 10 টাকা দিতে পারবেন না? আপনি যদি মাসে 10টা টাকা দেন, তাহলে ঢাকায় আপনার একটা কেন্দ্রীয় অফিস থাকে। একটা থানা থেকে যদি মনে করেন যে মাসের শেষ সপ্তাহে হাজিরার দিন প্রত্যেকেই চা পান সিগারেট খাওয়ার লেগে টাকা নিয়ে যায়, ওইখান থেকে 10টা টাকা আমরা বের করে ওই টাকাটা একত্র করে আমরা লাল মিয়া ভাইয়ের বিকাশ অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। এটা যদি প্রত্যেকটা থানায় মনে করেন যে মাত্র 10 টাকা দেব,
তাইলে কিন্তু ঢাকায় কেন্দ্রীয় অফিস থাকে, সেই অফিস ভাড়া দিতে পারবো, অফিসটা নিতেও পারবো। অফিসটা নিতে গেলে 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা লাগে অ্যাডভান্স, সেই অফিসটা নিতেও পারবো এবং সেই অফিসটা ভাড়াও দিতে পারবো, মামলাটাও পরিচালনা করতে পারবো, জাতীয় বেতন স্কেল আদায় করতে পারবো এই সরকারের কাছ থেকে। কারণ সরকার যখন দেখে যে যাদের চাল নাই, চুলা নাই, ঘর নাই, বাড়ি নাই, তখন কি কেউ তাদেরকে মূল্যায়ন করে? আপনার অফিসের ভাড়া দিতে পারবে, মনে করতে পারলে অফিস ভাড়া দিয়ে মনে হয় এরকম পুলিশ আরে ওইটি নেগেটিভ চিন্তা করলে তো বহুত কিছু, নেগেটিভ চিন্তা যতক্ষণ গ্রাম পুলিশ মনে থেকে না ছাড়বে অফিসের ভাড়া দিতে পারবে। ততক্ষণ পর্যন্ত কাজ হবে না, নেগেটিভ চিন্তা মনে থেকে ছাড়তে হবে। তো যাই হোক, আমি যদি কথাগুলো সঠিক বলি, আপনারা অবশ্যই লাইভটা বেশি বেশি শেয়ার করবেন। যদি মনে করেন যে আপনাদের অফিস দরকার আছে, অফিসটা থাকলে আপনারা বুঝেন না যে যার চাল নাই, চুলা নাই, কোনো আত্মীয় স্বজন নাই, বাস্তুহারা, রাস্তায় রাস্তায় ঘুরে, তারে কি কেউ মূল্যায়ন করে? তারা কি কিন্তু কেউ মূল্যায়ন করে না, তারা সমাজের কোনো মানুষ মূল্যায়ন করে না। মনে করে কি ও একলা, ওর না আছে ঘর, না আছে বাড়ি, না আছে সংসার, না আছে ওর চাল চুলা, তারা কেউ সম্মান করে না। এখন গ্রাম পুলিশের অবস্থা হয়েছে তাই। গ্রাম পুলিশের 45,000 গ্রাম পুলিশ, তাদের কেন্দ্রীয় একটা কমিটি নাই, তাদের ছাড় নাই, তাদের কোনো কিছু নাই। এর মারলে কার কি আসে যায়? যখন কেন্দ্রীয় কমিটিতে থাকবে আর ওই একজন গ্রাম পুলিশের উপর একটা সন্ত্রাসী হামলা করবে, তখন এই কেন্দ্রীয় কমিটির কাছে অভিযোগটা আসা মাত্র কেন্দ্রীয় কমিটি প্রথম কথা বলবে পুলিশের আইজিপি স্যারের সাথে, আইজিপি স্যারের সাথে কথা বলবে ডিসি স্যারের সাথে, ইউনো স্যারের সাথে। ওই আসামি 1 দিনের ভিতরে গ্রেপ্তার হবে, 1 দিনের ভিতরে। তো এইটাই নিয়ম, এগুলোই নিয়ম। তো সেই নিয়মের ভিতরে গ্রাম পুলিশ কেন আসতে চান না আপনারা, আমি জানি না, এটা আপনাদের ব্যাপার। আপনারা কেন আসতে চান না? আপনারা খালি নেগেটিভ চিন্তা ভাবনা করেন যে 10টা টাকা দেবো, 10 টাকা দিয়ে মনে হয় লাল মিয়া বাড়ির বাজার করবে, খাবে, বিল্ডিং করবে, এটা মনে করেন। করুক না লাল মিয়া বাড়ির বাজার, বিল্ডিং, আপনার তো 10 টাকা 20 টাকাই দিয়েছেন। 20 টাকা দেওয়াতে যদি লাল মিয়া বিল্ডিং করে, বাজার করে, ঘর করে, তার বিনিময়ে যদি আপনারও একটু কাজ হয়, তাহলে দোষের কি? এখানে দোষের কি আছে? তো যাই হোক, লাইভটা ছিল অন্য বিষয়ে, কিন্তু এই কথায় কথায় চলে আসলাম আবার এইদিকে। তো আপনারা সকলেই ভালো থাকবেন, আপনারা সকলেই দোয়া করবেন আমাদের রিন্টু ভাইয়ের জন্য। রিন্টু ভাই যেন তার ভাইটিকে দাফন কার্য সম্পূর্ণ করতে পারে, তার এই শোকশান্ত পরিবার, এই পরিবারটা যেন এই শোকটা সইতে পারে। আপনারা সকলে রিন্টু ভাইয়ের জন্য দোয়া করবেন। আর ময়মনসিংহে যে গ্রাম পুলিশের উপর যে ঘটনাটা ঘটছে, এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। যদি ময়মনসিংহের তারা আমার সাথে যোগাযোগ করে, তাহলে এইটা আমি পুলিশের আইজিপি পর্যন্ত নিব। যদি তারা আমার সাথে যোগাযোগ করে, ময়মনসিংহ যে গ্রাম পুলিশ সদস্যের উপর আক্রমণ হয়েছে, তারা আমার কাছে যদি আসে, যোগাযোগ করে, আমাদের বরাবর লিখিত অভিযোগ করে, সেই অভিযোগ নিয়ে আমি যে পুলিশ প্রধান আইজিপি আছে, আইজিপি স্যারের কাছে যাব, প্রয়োজনে আমি স্বরাষ্ট্রমন্ত্রী স্যারের কাছে যাব, আসামি গ্রেপ্তার করিয়ে ছাড়বো এবং শাস্তি আমি দিয়ে ছাড়বো। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাব, স্বরাষ্ট্রমন্ত্রী স্যারের কাছে আমি এমনিও যাব যে আপনি দায়িত্ব দিলেন। আপনারা সকলেই জানেন যে স্বরাষ্ট্রমন্ত্রী গ্রাম পুলিশের নাম বলেছে যে মাদক নিয়ন্ত্রণ করতে পারে গ্রাম পুলিশ সদস্যরা। গ্রাম পুলিশ সদস্য থেকে শুরু করে পুলিশের আইজিপি পর্যন্ত এরা মাদক নিয়ন্ত্রণ করতে পারে খুব সহজেই। তো আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে যাবো যে স্যার, আপনার কথাগুলো সব সত্য, সঠিক, রাইট, আপনাকে ধন্যবাদ। আপনার মুখ থেকে গ্রাম পুলিশের নাম উচ্চারণ হয়েছে, কারণ গ্রাম পুলিশের নাম উচ্চারণ করতে মনে হয় লজ্জা পায় সবাই, কেউ করে না। একটা সাংবাদিক গ্রাম পুলিশের কথা বলে না, আসামি ধরে পুলিশ সাথে থাকে, গ্রাম পুলিশ সাথে থাকে, সাংবাদিকেরা এই গ্রাম পুলিশের নাম বলে না, পুলিশের নাম বলে। তো এই দিক থেকে গর্বিত যে মহান জাতীয় সংসদে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তিনি গ্রাম পুলিশের কাজের কথা বলেছে, দায়িত্বের কথা বলেছে। এখন মাননীয় মন্ত্রী মহোদয়কে এটাই বলতে যাব, এটাই স্মরণ করিয়ে দিব আবেদনের মাধ্যমে যে দায়িত্ব তো দিলেন স্যার, কিন্তু গ্রাম পুলিশের সদস্যদের যে 7,500 টাকা বেতন, সেই দিকে আপনার খেয়াল আছে? ইতিপূর্বে আপনার সাথে দেখাও করেছি, আপনাকে স্মারকলিপিও দিয়েছি। তো তাদের বাঁচার মতো বেতন ব্যবস্থা দেন। যদি তাদেরকে বাঁচার মতো বেতন ব্যবস্থা দেন, জাতীয় বেতন স্কেল দেন অন্যান্য বাহিনীর মতো, তখন দেখবেন কি যে ইন্দুরের গর্তেও আসামি পলিয়ে থাকতে পারবে না, ইন্দুরের গর্তেও কিন্তু আসামি লুকিয়ে থাকতে পারবে না। মাদক, জুয়া, ইফটিজিং এগুলো বন্ধ করার জন্য এক গ্রাম পুলিশ সদস্যই যথেষ্ট। শুধু তাদেরকে স্বীকৃতি দেন, জাতীয় বেতন স্কেল দেন এবং ক্ষমতা দেন, দেখবেন এই বাংলাদেশের অপরাধ 0 টলারেন্সে নামে গেছে, 0-তে। যদি না নামে, তখন মাননীয় মন্ত্রী মহোদয়
আপনার লাল মিয়ার এই বয়ানের উপর প্রস্তাব করে দিয়েন এবং লাল মিয়াকে সাথে সাথে এই বাংলাদেশ থেকে বিদায় দিয়ে অন্য রাষ্ট্রে পাঠিয়ে দিয়েন যে তুমি ভুল বলছিলে। আমি আপনাকে আবারও বলতে চাচ্ছি, গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে ন্যায্য বেতন, সময় উপযোগী বেতন, জাতীয় বেতন স্কেলটা দেন। দেখবেন বাংলাদেশে একটা অপরাধ হবে না, একটা অপরাধ হবে না। 9টা ওয়ার্ডে 9টা গ্রাম পুলিশ, 9টা গ্রাম পুলিশই জানে কে বাবা খায়, কে হিরোইন খায়, কে বাবা বিক্রি করে, কে অনলাইন জুয়া খেলে বসে বসে, এগুলো জানে। এই 9টা লাঠি যদি শক্তিশালী হয় তাহলে অপরাধ আর এই গ্রামে থাকবে না। আর গ্রামে অপরাধ না থাকলে দেশের অপরাধ, শহরের অপরাধ কন্ট্রোল করার জন্য তখন পুলিশ যথেষ্ট। ভাগ ভাগ হয়ে যাবে যে গ্রামের অপরাধে পুলিশ যাওয়ার প্রয়োজন নাই, গ্রামের অপরাধ দমনের জন্য গ্রাম পুলিশই যথেষ্ট। শুধু তাদেরকে বাঁচার মতো বেতন ব্যবস্থা দেন, দেখবেন যে গ্রামে পুলিশ ঢোকার প্রয়োজন পড়বে না। যত ধরনের আসামি আছে ওয়ারেন্টগুলো তামিল করার জন্য শুধু ওই গ্রাম পুলিশের দফাদারের কাছে দিয়ে দিলেই হবে। দেখবেন যে সেই আসামি টনটনা করে পিটমুড়া করে বাইন্দে ওই যে গাড়ির তেল খরচ করে থানার থেকে যে খুঁজে খুঁজে আজকে যান পান না, কাল যান পান না, পরশু যান পান না, এই তেল খরচ করার প্রয়োজনই পড়বে না। দেখবেন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা পিটমুড়া করে বাইন্দে তাদেরকে একটু আবার হ্যান্ডকাপও দিতে হবে। তাদেরকে হ্যান্ডকাপ দিবেন, তাদেরকে বেতন দেবেন। বন্দুক লাগবে না, লাঠি যথেষ্ট, বন্দুক লাগবে না। হ্যান্ডকাপ দেবেন আর ওয়ারেন্টগুলো দিবেন। দেখবেন কি, আর বেতনটা দিবেন, জাতীয় বেতন স্কেল দেবেন। দেখবেন কি যে আসামি তার পরের দিন থেকে এই পলাতক আসামি বলতে আর কোনো আসামি নাই। পুলিশের তেল খরচ করে গ্রামে যাওয়া লাগতেছে না, রাত্রে টহলও দেওয়া লাগতেছে না। আসামি ধরে গ্রাম পুলিশই এই ইউনিয়ন পরিষদের কারাগারে আনছে আর এইখান থেকে হ্যান্ড ওভার করে থানায় দিছে, থানার থেকে হ্যান্ড ওভার করে কুটে দিছে। ধন্যবাদ। যদি বুঝাইতে পারি, লাইভটি বেশি বেশি করে সকলেই শেয়ার করবেন আশা করি। আর সামনের কার্যক্রমগুলো আরও গুরুত্ব সহকারে পরিচালনা হবে, আপনারা সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।